Assalamu alaikum. Once again, welcome to Kaliganj Innovative English Coaching. It's me with you, Sadiq Rahman Saim. Today, I'm going to start the second part of the right forms of verbs. So, let's get started. Right forms of verbs এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে তোমার যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি ভালো করে পড়ে তোমাকে আগে দেখতে হবে এই প্যাসেজটি কোন টেন্সে দেওয়া আছে। এই প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে মনে রাখতে হবে অধিকাংশ ভার্ব প্রেজেন্ট টেন্সেরই হবে, আর যদি প্যাসেজটি পাস্ট টেন্সের হয় তাহলে অধিকাংশ ভার্ব পাস্ট টেন্সেরই হবে। তাহলে এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা নোট করে নাও। তো প্যাসেজটি পড়ে এটি কোন টেন্সে আছে তা বের করতে হবে, কারণ বেশিরভাগ ভার্ব ওই টেন্সেই হবে, বেশিরভাগ ভার্বের রূপ ওই টেন্সেই হবে। ধরো যদি তোমার গল্পটা দেওয়া থাকে টাইমের উপরে, সময়ের উপরে, যদি তোমার গল্পটা দেওয়া থাকে স্টুডেন্ট লাইফের উপরে, তাহলে এটার সবগুলো কথা প্রেজেন্ট টেন্সেই থাকবে, কারণ টাইম আগেও ইম্পর্টেন্ট ছিল, এখনো ইম্পর্টেন্ট, ভবিষ্যতেও ইম্পর্টেন্ট। এবং স্টুডেন্ট লাইফের উপরে যে কথাগুলো লেখা থাকবে, যে ছাত্র জীবনের যে কথাগুলো লেখা থাকবে, এগুলো অনেক আগে যারা ছাত্র ছিল তাদের ক্ষেত্রে যেরকম সত্য ছিল, এখন যারা তোমরা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে যেমন সত্য, আর ভবিষ্যতে যারা স্টুডেন্ট থাকবে তাদের ক্ষেত্রে একই রকম সত্য থাকবে। তাও এইভাবে যদি নিউজ পেপার হয়, ডিসিপ্লিন হয়, এরকম অনেক বিষয় থাকতে পারে, সেগুলো ধরে নিবা প্রেজেন্ট টেন্সে আছে। আর যদি এরকম হয় অতীতের কোনো ঘটনা দেওয়া আছে, যেমন once upon a time there lived a farmer, he had three sons, they used to quarrel with each other, অর্থাৎ অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো গল্প, তাহলে সেগুলো পাস্ট টেন্সে চলে যাবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখতে হবে প্রথমে কোন টেন্সে পড়েছে, তারপর বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রাইট ফর্মস অফ ভার্বসটাকে স্টার্ট করার আগে আমাদের করণীয় কাজগুলো কি। এখন থেকে স্টার্ট হয়ে গেল সেই 12টি রুল, যে 12টি রুলের মাধ্যমে আমরা রাইট ফর্মস অফ ভার্বসের 10টি শূন্যস্থান পুরাটাই আমরা কভার করতে পারবো। একটা শূন্যস্থানও এর বাইরে যাবে না ইনশাআল্লাহ। রুল 1, সেন্টেন্সটি বর্তমানের সাধারণ কাজ বুঝালে, সেন্টেন্সটি দ্বারা যদি বর্তমান কালের কোনো সাধারণ কাজ করা বোঝায় এবং সেন্টেন্সের ভিতরে যদি অনির্দিষ্ট সময়বাচক কিছু ওয়ার্ড থাকে, যেমন ডেইলি, সামটাইমস, রেগুলারলি, অলওয়েজ, জেনারেলি, নর্মালি, এরকম যদি কিছু ওয়ার্ড আমরা দেখি যেগুলো আনসার্টেইন টাইমকে, সময়কে বোঝাচ্ছে, তো এইরকম ক্ষেত্রে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সে যে ভার্ব আছে সেই ভার্বটিকে প্রেজেন্ট ইনডিফিনিটের মতো করে গঠন দিব। প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার হয় সেই স্ট্রাকচারটা আমরা দিব। তো সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের ওয়ান বসবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বললাম কেন, তাহলে টোটাল গঠনটাই আসলে মনে থাকে, চর্চা হয়, যেহেতু আমরা নতুন একটা সেন্টেন্স প্রডিউস করতে গেলে আমাদের হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট প্রডিউস করতে গেলে সেই স্ট্রাকচারটা মনে পড়ে যাবে যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। কিন্তু এখানে শুধু আমি বলতে পারতাম যে এগুলো থাকলে ভার্বটিকে ভি ওয়ান রূপে দিতে হবে, বলতে পারতাম। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করে দিব, আমরা ইএস বসিয়ে দিব। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধুমাত্র 12টা টেন্সের মধ্যে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে শুধুমাত্র দেখব যে এই সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার কিনা। যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তবেই সেই ক্ষেত্রে শুধুমাত্র ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। চলো তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নেই। I get up at 6 o'clock. I get up at 6 o'clock daily. আমি প্রতিদিন
সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। যদি ব্রেকেটের ভার্বটা এখানে আমি বসিয়ে নিয়েছি, যে ভার্বটা বসতে পারে, এর পরিবর্তনটা বা অ্যান্সারটা কি হতে পারে? দেখো এখানে বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ভার্বটার শেষে বা ক্রিয়ার শেষে এরকম উচ্চারিত হবে, অ, ও অন্তস্তীয়র মতো উচ্চারণ হবে, অথবা এ বা একারের মতো উচ্চারণ হবে, রস্বই বা ইকারের মতো উচ্চারণ হবে। যেমন আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, ঠি, তার মানে একটা রস্বইকারের মতো উচ্চারণ হয়েছে অথবা একটা রস্বইর মতো উচ্চারণ হয়েছে। যখন এরকম একটা উচ্চারণ আমরা পাবো তখন বুঝবো এইটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সাবজেক্টটাকে সাবজেক্টের পরে ভার্বটাকে ওয়ান রূপে দিব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে দিব। তাহলে আই গেট আপ এট 6 o'clock ডেইলি, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। তার মানে এখানে অনির্দিষ্ট সময় বুঝিয়েছে। তার মানে এই সেন্টেন্সটা দিয়ে বর্তমানের একটি সাধারণ কাজ করা বুঝাইছে, যে প্রতিদিনই সে 6টার সময় উঠে, একটি অভ্যাসগত কাজ বুঝাইছে। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। তো সেই ক্ষেত্রে ভার্বটা হবে সাবজেক্ট প্লাস V1। ইনডিফিনিট টেন্সে এই গেটটা গেট রূপে থেকে যাবে। একই রকম উদাহরণ ব্যবহার করেছি গেট ভার্ব দিয়েই, যাতে আমরা পার্থক্যটা ধরতে পারি। এখানে দেখো লেখা আছে মনি গেট আপ অ্যাট 6 o'clock ডেইলি। মনি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠে বা জেগে উঠে। তো সেই ক্ষেত্রে দেখো জেগে উঠে, ঘুম থেকে উঠে, তাহলে উঠে, তাহলে এখানে দেখো এ আমরা পেয়েছি, বাংলা ক্রিয়া শেষে এ পেয়েছি অথবা একার পেয়েছি। তো সেই জন্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলেই কেবল আমরা সাবজেক্টের দিকে খেয়াল করব, আমরা যে সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তখনই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে যেহেতু এটা আমরা উঠে বাংলা ক্রিয়া শেষে আমরা এ পেয়েছি, একার পেয়েছি, তো সেই জন্য এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়েছে এই সেন্টেন্সটা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়লেই তখন আমরা সাবজেক্টের দিকে তাকাবো। তাহলে মনি হচ্ছে এখানকার সাবজেক্ট। তো প্রেজেন্ট ইনডিফিনিটে মনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কে কে? হি, শি, ইট আর যে কোনো একটি নাম। হি, শি, ইট আর যে কোনো একটি নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়াও আমরা যদি কবিতার আকারে বলতে চাই তাহলে বলা যায় আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আমি তুমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আর একজন হলে হবে সিঙ্গুলার, এই জন্য আমি আর তুমি এই দুইজনের বাইরে পড়ছে মনি, তাই সে হচ্ছে থার্ড পারসন, এবং মনি একজন, তাই সে হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই হিসাবে ভার্বের শেষে চলে আসবে একটা এস বা ইএস। কখন? যদি সেই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তাহলে এই কারণে এখানে এই গেট আপটা হয়ে গেছে গেটস আপ। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। এবার তাহলে চলো সেকেন্ড রুলে যাওয়া যাক, রুল 2। সেন্টেন্সে যদি নাও, অ্যাট দিস মোমেন্ট, ডে টু ডে, ডে বাই ডে, গ্রাজুয়ালি ইত্যাদি থাকলে সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে রাখবো, অর্থাৎ ভার্বটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন আছে সেই গঠন দিব। অর্থাৎ সাবজেক্টের পরে এম, ইজ, আর, মূল ভার্বের সাথে আইএনজি দিব। এইখানে সাবজেক্ট তো আমার আসলে সেন্টেন্সে দেওয়াই থাকবে, প্যাসেজে দেওয়াই থাকবে। আমরা মূলত কাজ করবো এই অংশটা দিয়ে, এম, ইজ, আর থেকে যে কোনো একটা অংশ নিব, আর হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিব। একটা উদাহরণ দেখা যাক।
দ্য টেম্পারেচার ইনক্রিজ ডে বাই ডে। এখানে আসলে বোঝা যায় যে এখানে বলা হচ্ছে তাপমাত্রা ডে বাই ডে মানে হচ্ছে দিনে দিনে, তাপমাত্রা দিনে দিনে বাড়ছে বা বাড়তেছে এরকম কিছু বোঝা যায়। এখন এই যেখানে ডে বাই ডে আছে অর্থাৎ দিনে দিনে বাড়তেছে চলতেছে, দিনে দিনে এরকম পরিবর্তন হচ্ছে এরকম বোঝাচ্ছে, সেই জন্য এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। স্যার সেই অনুযায়ী আমরা গঠন দিব, সাবজেক্টের পরে এম ইজ আর থেকে যে কোনো একটা জিনিস নিব, একটা অক্সিলারি ভার্ব নিব, এরপরে ভার্বের সাথে আইএনজি দিব। ধরা যাক এখানে ভার্বটা ইনক্রিজ দেওয়া আছে, আমরা বক্স থেকে ইনক্রিজটাকে চুজ করেছি এই শূন্যস্থানের জন্য, এই গ্যাপের জন্য। এখন থেকে রাইট ফর্ম দেওয়ার জন্য ডে বাই ডে থাকার কারণে আমরা বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে সাবজেক্টের সাথে অ্যামিজ আর থেকে যে কোনো একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসি। টেম্পারেচার এর সাথে হবে ইজ, আর ভার্বের সাথে আইএনজি লাগাই দাও, হবে ইনক্রিজিং। আরেকটা এক্সাম্পল দেখি। I learn English now. I learn English now. আমি এখন ইংরেজি, তাহলে এখানে তো আমরা বুঝতে পারতেছি ইংরেজি কি করি, ইংরেজি এখন শিখি না, এখন শিখতেছি। আমি এখন ইংরেজি শিখতেছি। আসলে এই নাও এট দিস মোমেন্ট, ডে টু ডে, ডে বাই ডে এই শব্দগুলো দিলে এরকম কন্টিনিউয়াস মিনিংটাই তারা বাংলাতে কনভে করে। সেই জন্য এগুলো থাকলেই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে চলে যাবে। তাহলে আই এর সাথে এখান থেকে একটা অক্সিলারি ভার্ব আসবে এম, আর ভার্বের সাথে আইএনজি, তাহলে লার্ন আছে এখানে হবে লার্নিং। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। চলো রুল 3 শেখা যাক। সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি এবং রিসেন্টলি, সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি এগুলো থাকলে ভার্বটিকে প্রেজেন্ট পারফেক্টের গঠন দেব। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেরকম ভার্ব যেই গঠনে থাকে সেই গঠনে দেব। সেই গঠনটা কি, হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে অর্থাৎ V3 কন্ডিশনে বসে। চলো তাহলে উদাহরণে দেখে নেওয়া যাক। I finished the work just now. I finished the work just now. আর just now মানে হচ্ছে এই মাত্র, জাস্ট নাও মানে হচ্ছে এই মাত্র, আমি এই মাত্র কাজটি ফিনিশ মানে শেষ করা, শেষ করেছি, শেষ করেছি। আসলে বাক্যের অর্থটা বাংলায় এরকমই হয়। তখন আমরা এমনিতেই জানি যে এসি, এসে, অ্যাবসেন্ট থাকলে এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসে। তো সেই ক্ষেত্রে ওইটা আমাদের মনে রাখা উচিত, মনে রাখা ভালো। এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে রুল 3 তে উল্লেখিত জাস্ট নাও এই অংশটা এই সেন্টেন্সের ভিতরে আছে। এখন এটাকে প্রেজেন্ট পারফেক্টের গঠন অনুসারে ভার্বটাকে রাইট ফর্মে বসাইতে হবে। তো আই এর সাথে হ্যাভ এবং হ্যাজ থেকে হ্যাভ আসে, আর ফিনিশের V3 হচ্ছে ফিনিশড। For example is here, Siams are complete already 3 rules. Siams are
already 3 rules. সায়াম স্যার ইতিমধ্যে 3টি নিয়ম কমপ্লিট পরিপূর্ণ করেছেন বা শেষ করেছেন। তাহলে আমরা এখানে অলরেডি আছে, দেখো অলরেডি আছে, জাস্ট না অলরেডি ইয়েট। এই অলরেডি ইন্ডিকেট করছে যে এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। This word already indicates that the sentence belongs to present indefinite tense. That's why present indefinite tense এর গঠন দিয়েছে এখানে। সায়াম স্যার হ্যাভ এবং হ্যাজ থেকে হ্যাজ হয়েছে, আর কমপ্লিটেড হয়ে গেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে, কোনো সেন্টেন্সে যদি সিন্স বা ফর থাকে এবং এরপরে যদি সময়ের উল্লেখ থাকে, তাহলে ওই সেন্টেন্সের ভার্বটিকে ওই পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন দিব। ওই মানে এই প্যাসেজটি যেই টেন্সে আছে, এই প্যাসেজের এই ঘটনাটি যেই টেন্সের, ঠিক সেই টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন দিব। যদি প্যাসেজটা প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দিব। যদি প্যাসেজটি পাস্ট টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দিব। তো সেই ক্ষেত্রে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন অথবা হ্যাড বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। এখানে লক্ষ্য করলে দেখবে যে রাজু ফুটবল ফর 1 hour। রাজু লাইনটাতে এমন বুঝাতে চেয়েছে যে রাজু ফুটবল খেলছে 1 ঘন্টা সময় ধরে। 1 ঘন্টা ধরে, এই যে দেখো সিন্স বা ফর, এই সিন্স বা ফরের পরে যখন একটা সময় উল্লেখ থাকবে তখনই বুঝতে হবে যে এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি গল্পটা প্রেজেন্ট টেন্সের থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদি গল্পটা তার পাস্ট টেন্সের হয়তো তাহলে হয়তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু এখানে কোনো গল্প দেওয়া নাই, একটি আলাদা সেন্টেন্স আমরা দিয়ে উদাহরণ দিচ্ছি, তাই এখানে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরেই করে নিচ্ছি। তো রাজুর সাথে হ্যাভ হয় না, হয় হ্যাজ, এই জন্য হবে হ্যাজ বিন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসে, এই জন্য হ্যাজ বসেছে এবং তাই হ্যাজ বিন বসেছে। প্লে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিয়েছি, প্লেইং হয়েছে। রাজু হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 1 hour। সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং থাকে, সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং অ্যান্ড গেট, গট, গেটিং থাকে, তাহলে ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করে দিব, অর্থাৎ ভার্বটিকে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ দিব। যেমন তোমরা এই লাইনটা অনেক পরিচিত আছো যারা টেস্টিমোনিয়াল এই অ্যাপ্লিকেশনটি পড়েছো। সেখানে বলা আছে আই ওয়ান্ট টু গেট মাইসেলফ এডমিটেড ইনটু এ কলেজ। আমি একটি কলেজে ভর্তি হতে চাই। তো তোমরা খেয়াল করলে দেখবা এইখানে রুলের ভিতরে দেখা আছে গেট, গট, গেটিং এর পর ভার্বের 3 বসে। তাহলে এইখানে এই যে একটা ভার্ব আছে গেট, এই গেটের কারণে এইখানে এই যে এডমিট ভর্তি হওয়া আছে ভার্বটা, এটা এডমিটেড হয়ে গেছে।
Rule number 6, mind oath without past, cannot help, could not help, and preposition এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন এখানে লিখেছি we cannot prosper without work hard। এই লাইনটাতে বোঝাতে চেয়েছে আমরা কঠোর পরিশ্রম করা ছাড়া উন্নতি করতে পারবো না, আমরা কঠোর পরিশ্রম করা ছাড়া উন্নতি করতে পারি না। তাহলে এখানে দেখো এই যে উইদাউট, এই উইদাউটটা অলরেডি আমি তালিকার ভিতরে লিখে দিয়েছি, এবং এই উইদাউট এটা একটা প্রিপোজিশনও বটে, উইথ উইদাউট। এখানে উইদাউট থাকার কারণে এখানে ভার্বের সাথে হবে আইএনজি, তাহলে ওয়ার্ক আছে এখানে, এই আনসারটা হয়ে যাবে ওয়ার্কিং। আরেকটা উদাহরণ আছে এখানে, দ্য স্টুডেন্টস ক্যান নট হেল্প obey their teachers। ছাত্ররা তাদের শিক্ষকদেরকে না মেনে চলে থাকতে পারে না, না মেনে চলতে পারে না। ছাত্ররা তাদের শিক্ষকদেরকে না মেনে চলতে পারে না। এখানে এই ক্যান নট হেল্প থাকার কারণে, ক্যান নট হেল্প থাকার কারণে এই অবি বা মেনে চলা ভার্বটার সাথে আইএনজি যোগ হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আশা করি যে 6টি রুলস তোমাদেরকে দেখিয়েছি। রাইট ফর্মস অফ ভার্বস এর 12টি নিয়মের মধ্যে 6টি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর পরের পর্বে আবার 6টি নিয়ম দেখিয়ে দেওয়া হবে। এই টোটাল 12টি নিয়মের মধ্যে তোমাদের রাইট ফর্মস অফ ভার্বস এর সকল শূন্যস্থান তুমি কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। তো সেই জন্য তোমাদেরকে কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ কোচিং এর সাথে থেকে সকল ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাসটি এখানেই শেষ করছি, এই পর্বটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।